তো গতকাল আমরা সূচনা করেছিলাম 3 দিনের জন্য ট্রেনিং প্রোগ্রামের জন্য আয়োজন করেছিলাম। বহুত মানুষ কিন্তু আমাদের গ্রুপে যুক্ত হয়েছিল। টেকনিক্যাল বিভিন্ন কারণের জন্য কিন্তু অনেকে হয়তো এখানে উপস্থিত হতে পারেনি, বিশেষ করে জুম মিটিং অ্যাটেন্ড করতে পারেনি। তার জন্য সরি চেয়ে নিচ্ছি। এবং যারা দীর্ঘ কয়েকদিন অপেক্ষা করেছেন, আজকে নূতন অনেক বন্ধুরা উপস্থিত হয়েছেন, তাই আমার পরিচয়টা দেব। আমি মাধব কুমার মন্ডল, বাংলাদেশ নয়, ইন্ডিয়া সিএসএ অ্যাকোয়া কোম্পানির সিএমডি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার জানাই যে আজকের এই গ্রুপে যুক্ত হয়েছেন। আজকের কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, 1 নম্বর জিনিস হচ্ছে বাগদা চিংড়ি। বাগদা চিংড়ি চাষ। এই বাগদা চিংড়ি চাষ প্রত্যেকে জানেন, যে সমস্ত মানুষ বাগদা চিংড়ি চাষ করেছেন কিংবা করেন তারা জানেন দীর্ঘদিন ধরে যে বাগদা চিংড়ি চাষ হয়ে আসছে সেটা চিরাচরিত প্রথায় দীর্ঘদিনের যে সংগ্রাম, তাতে এখান থেকে 15 থেকে 20 বছর আগে কিন্তু এই দৃশ্য দেখতে হয়নি কোনো চাষি। কারণ নদীর পানি থেকে আসা প্রচুর পরিমাণে ভিয়ন ঢুকে যেত এই সমস্ত জায়গায়, এবং ভিয়ন ঢোকার ফলে মাছ কিন্তু পর্যাপ্ত পরিমাণে হতো, এবং এক বিন্দু সার ওষুধ কিংবা কোনো টেকনিশিয়ান কোনো ডাক্তার কারো পরামর্শ কোনো কিছুর প্রয়োজন ছিল না। আজকের কিন্তু দিনের পর দিন সেই অবক্ষয়ের পথে কিন্তু দিনের পর দিন সেটা শুরু হয়েছে, যে এখন ডাক্তার না দেখালে চলে না, মেডিসিন না দিলে চলে না, এবং মেডিসিন এবং ডাক্তার দিয়েও কিন্তু চাষি কিন্তু হতাশাগ্রস্ত এবং টেনশন। আজকের কয়েকটা জিনিস আমরা লক্ষ্য করেছি বিভিন্ন প্রান্তে, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাওয়ার পরে যেটা উপলব্ধি করতে পেরেছি, যে এই চাষ চিরাচরিত প্রথায় প্রকৃতির থেকে উঠে আসা যে চাষ, বাগদা চিংড়ি চাষ বিনা খাদ্যে কিভাবে চাষ হতো, কিংবা সেই চাষটা এখন বর্তমানে কেন পরিবর্তন হচ্ছে, কেন রেণু জন্মের আর হচ্ছে না, সেই সমস্ত ব্যাপার নিয়ে, খুঁটিনাটি ব্যাপার নিয়ে আলোচনা করব। মূল বিষয় হচ্ছে বাগদা চিংড়ি চাষ। তাই আপনাদের বলবো, গতকাল আমরা আলোচনা করেছিলাম যে মাটি তৈরি হচ্ছে প্রধান ফ্যাক্টর। কারণ মাটি তৈরি করতে পারলে কিন্তু চাষটা ঠিক করা যায়। তো মাটির ব্যাপারে যেহেতু গতকাল বলেছিলাম, তাই আপনাদের বলবো বন্ধুরা, যে সমস্ত জায়গায় বাগদা চিংড়ি চাষ করবেন সেই বাগদা চিংড়ির জায়গাটা শুকাতে হবে ভালোভাবে, কিন্তু রৌদ্রে শুকাতে হবে অন্তত 10, 15, 20 দিন ধরে শুকাতে হয়। আবার কিছু কিছু জায়গা আছে শুকালে চলে না, যেখানটা চিট হয়ে যায়, সেই জায়গায় কিন্তু আবার শুকাবেন না। কারণ এই শুকানোর মধ্যে ভাগ আছে। কারণ কিছু কিছু জায়গা আছে যেখানে একটু শুকিয়ে গেলে, কারণ মাটিটা চিট হয়ে যায়, আর ওই চিট টাইপের হয়ে গেলে কিন্তু সারা বছরে আর ওই জায়গাটা নরম হয় না, তাতে কিন্তু মাছের খুব ক্ষতি হয়। তো ওই সমস্ত জায়গা বাদে, বিশেষত ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গায় অন্তত 15, 20 দিন, 1 মাস ধরে শুকনো করে নেবেন সুন্দরভাবে। কিন্তু দেখবেন এই নোনা অংশের জায়গায় যেখানটা শুকনো করবেন, সেই শুকনো জায়গাটা যেন অতি অবশ্যই ধুলো না উঠে যায়। নোনা ধুলো ওঠে, লবণযুক্ত যে ধুলোটা উঠে যায়, সেই ধুলো যেন না ওঠে এটা লক্ষ্য রাখবেন। লক্ষ্য রেখে সেইভাবে শুকনো করবেন। এবার শুকনো করার পরে যেটা করবেন, কি করবেন বলুন তো? শুকনো করার পরে আমরা একটা মেডিসিন দিয়ে থাকি, যেটা ইন্ডিয়াতে নাম সিটি পাওয়ার, আর বাংলাদেশের নাম হচ্ছে ফ্রেশ সয়েল। এই ফ্রেশ সয়েলটা কিন্তু এই শুকনো মাটিতে আমরা ব্যবহার করে থাকি। শুকনো মাটিতে এই কারণে ব্যবহার করে থাকি যে ওই মাটিতে যে শামুক আছে, বিশেষ করে অধিকাংশ নোনা জলের জায়গায় যে পিন পেরেকের টাইপের যে শামুকগুলো থাকে, এই শামুকগুলো নিয়ে হতাশাগ্রস্ত। অনেক মানুষ প্রচুর পরিমাণে ইউরিয়া দিয়ে মেরে থাকে, অনেক মানুষ তুতে দিয়ে মেরে থাকে, অনেক মানুষ কি করে যে মহুয়া খোল, বিষ জাতীয় জিনিস দিয়ে মারার চেষ্টা করে, মেরে থাকে মতলব মারার চেষ্টা করে, কিন্তু সেইটা মারা সম্ভবপর হয়ে ওঠে না। কারণ এই শামুক এতটা ভয়ঙ্কর জিনিস, এতটা ক্ষতিকারক, বিশেষ করে বাগদা চিংড়ি চাষের জন্য এতটা ক্ষতিকারক, কিন্তু হাজারো চেষ্টা করে কিন্তু মানুষ এইগুলো মেরে উঠতে পারে না। আর যদি মেরে উঠতে পারতো তাহলে কিন্তু এত পরিমাণে প্রত্যেকটা ঘেরে কিন্তু জন্মের হার হতো না। তাই বলে এই নয় যে সমস্ত জায়গায় এইগুলো জন্মায়, যে সমস্ত জায়গায় জন্মায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে জন্মায়। তো এই প্রচুর যে জন্মাচ্ছে সেই জায়গাগুলো মারার জন্য আমরা এই সিটি পাওয়ার ব্যবহার করে থাকি। এর মধ্যে কিছু খনিজ আছে, যে খনিজগুলোর দৌলতে কিন্তু ওই শামুকগুলোকে নিধন করতে পারে, মারতে পারে। কারণ আমরা চেষ্টা করি যে চাষের জন্য ক্ষতি করছে সেই জীবাণুগুলো মারবো। অতএব সেখানে কুচে মাছ মাটির নিচে থাকে, দেখবেন যে প্রচুর পরিমাণে জন্মায়। এই যদি শুকনো অবস্থায় কিংবা হালকা জল অবস্থায়, যেখানে
একটু একটু জল জমে আছে, সামান্য জল জমে আছে, সেই জায়গায় যদি জল অবস্থায় দিয়ে যদি শুকানো যায়, তাহলে ওই জলগুলো ওই যে গর্তের মধ্যে যাবে, তাহলে কুচিগুলো মরবে। কারণ কুচি মাছও কিন্তু বাগদা চিংড়ি চাষের জায়গায় কিন্তু একটা বাধার সৃষ্টি করে। তো আমরা এই অবাঞ্ছিত মাছ এবং এই যে শামুক, এইগুলো নিধন করব প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে দিনের পর দিন আমরা যে রাসায়নিক দিয়ে মাটির মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো, যেগুলো পটাশিয়াম, ক্যালসিয়াম, সালফেট, নাইট্রোজেন, মোলিবডেনাম, আয়রন, এই যে খনিজগুলো, যে খনিজগুলো একান্তভাবে অন্তত সবুজ উদ্ভিদের জন্য কিংবা মাটির উর্বরতার জন্য খুবই প্রয়োজন, এই খনিজগুলো যেহেতু আমরা রাসায়নিক দিয়ে নষ্ট করে দিয়েছি, এই হেতু কিন্তু আমরা এই সিটি পাওয়ার কিংবা ফ্রেশ সয়েল এই মেডিসিনটা দেব। একই সঙ্গে ওই জীবাণুগুলো কিংবা ওই অবাঞ্ছিত জীবগুলোকে মারা। দ্বিতীয় হচ্ছে মাটির যে খনিজ আছে সেই খনিজটাকে ভরপুরভাবে পরিপূর্ণ করে দেওয়া। কারণ তার আরেকটা উদ্দেশ্যটা কি, ওই জায়গা বাগদা চিংড়ির জায়গা যেখানে ন্যাচারাল ভাবে বাগদা চিংড়ি হয়, সেখানে কিন্তু ওই যে শ্যাওলা জাতীয় জিনিসগুলো হয়, কাটা শ্যাওলা কিংবা প্লেন যে শ্যাওলাটা, চুল জাতীয় যে শ্যাওলাটা হয়, ওই শ্যাওলাটা অনেকটা ভালো। কাঁটা শ্যাওলা যেটা হয় সেটা কিন্তু গন্ধ হয়, কিন্তু আরেকটা শ্যাওলা যেটা আছে লম্বা করে একবারে সবুজ সুন্দর হয়, ওইটা কিন্তু বাগদার জন্য উপযুক্ত। তো আমরা কি করব, ওই শ্যাওলা একটা উদ্ভিদ, এই উদ্ভিদটাকে বাঁচিয়ে রাখার জন্য, সতেজ করার জন্য এবং লং টাইম মানে ঘের শুরুয়াত মুহূর্ত থেকে একবারে সিজনের লাস্ট প্রান্ত অবধি যেন ঝাঁঝিটা, বিশেষ করে ওই শ্যাওলাটা সুন্দরভাবে থাকে, তার জন্য কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করার দরকার আছে। আজকে কেউ ভুলবশত অনেক বন্ধুরা করে কি, যে ইউরিয়া দিয়ে দেয় জলের টেম্পার আনার জন্য, ফসফেট ইউরিয়া দিলে জলটা সবুজ হয়ে যায়, কিংবা ড্যাপ দিয়ে দেয়, দিয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করার চেষ্টা করে, কিন্তু এটা ক্ষণিকের জন্য। তার খাওয়া শেষ হয়ে গেলে নির্দিষ্ট নিয়ম মেনে কিছুদিন চলার পরে তারপরে কিন্তু এইগুলো আর কাজ করে না। তারপরে দিনে দিনে ওই মাত্রা না বাড়ালে সঠিকভাবে কাজ করে না। কিন্তু আমরা বলবো যে প্রকৃতির নির্যাস থেকে তৈরি করা জিনিস, প্রকৃতিগত ভাবে যেটা তৈরি করা জিনিস, যেখানটা আমরা অর্গানিক পদ্ধতিতে ডেভেলপ করছি, অর্গানিক তো কেমিক্যাল নয়, অ্যান্টিবায়োটিক নয়, রাসায়নিক নয়, কারণ এটা প্রকৃতির থেকে নেওয়া কিছু উপাদান। যে খনিজগুলো রাসায়নিক বিক্রিয়া করে তৈরি করা সেটা রাসায়নিক, আর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে করা হচ্ছে না, এগুলোই অর্গানিক। তো অর্গানিক পদ্ধতিতে করলে কি হবে, যেহেতু এই যে প্লাঙ্কটন তৈরি হওয়া, মাটি তৈরি হওয়া, এর সাইড এফেক্টটা আসবে না, ক্ষতিকারক দিকটা আসবে না, তাহলে কি হবে দেখবেন যে আবার অন্তত 10 বছর, 15 বছর, 20 বছর আগে যেমন শুধুমাত্র নদীর পানি তুলে দিয়ে, পানি আটকে দিয়ে, মাছ ফেলে দিয়ে যে প্রোডাকশন হতো, 2 মাস বাদে, 1.5 মাস বাদে, 45 দিন, 55 দিন, 65 দিন বাদে থেকে বৃত্তি পাতা যেত, মাছ ধরা যেত, স্রোত খাইয়ে মাছ ধরা যেত, বিভিন্ন যে পদ্ধতি আছে সেটা কিন্তু ফিরে আসা সম্ভব 100%। কারণ কিছু কিছু জায়গায় আমরা এই বছরের পর বছর কিন্তু বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করেছি এবং লক্ষ্য করেছি, এবং মানুষকে কিন্তু সচেতনতা করার জন্য অর্গানিক নিয়ে যেমন সচেতনতা বাড়াচ্ছি, সঙ্গে কিন্তু রাসায়নিক বর্জন করার জন্য একান্ত ভাবে কিন্তু চাষিদের কাছে আমরা কিন্তু আবেদন করছি। যে দেখুন, একটা জিনিস আপনি করতে পারেন, সেটা 100% দায়িত্ব নিয়ে অন্তত সিএসএ অ্যাকোয়া কিংবা তুবা এগ্রোর পক্ষ থেকে একটা জিনিস বলতে পারি, যে আপনারা রাসায়নিকটাকে বর্জন করুন। 100% রাসায়নিকটাকে বর্জন করেও দেখবেন, যদি রাসায়নিকটাকে বর্জনও করতে পারেন আবেগে না করে, তাও দেখবেন একটা ফলন আপনারা পাবেন। কোন জায়গায়, যে জায়গায় আপনারা রাসায়নিকটা কম ব্যবহার করেছেন 100% পাবেন। তাই বলে যে রাসায়নিকের মাত্রা বাড়িয়ে সেই জায়গাটা ক্ষতির জন্য চেষ্টা করবেন না। একটা বছর একটু অসুবিধা হলেও পরের বছরে কিন্তু অনেক ভালো হবে। কিন্তু সেই জায়গায় যদি রাসায়নিকটাকে বাদ দিয়ে অর্গানিক আনেন, দেখবেন ওর থেকে অনেক বেশি ফলন তৈরি হয়ে যাবে, মাটিটা তৈরি হয়ে যাবে, ওই শ্যাওলাগুলো দুর্দান্ত ভাবে তৈরি হয়ে যাবে। আর এই শ্যাওলা তৈরি করা বিশেষ করে বাগদার ঘেরের জন্য এটা খুব দরকার। এবং যে শামুক জাতীয় জিনিস, এটা মারাটা খুব জরুরি। দ্বিতীয় হচ্ছে বছরের পর বছর এখন যেটা মহামারীর আকার ধারণ করেছে, যেটা রেড ভাইরাস, ভাইরাস লেগে যাচ্ছে। এই ভাইরাস যখন লেগে যাচ্ছে তখন মাছের সুর কেটে যায়, মাছের পাখনাতে জল জমে যায়, গায়ে ফুট ফুট দাগ হয়ে যায়, মাছের লালচে কালার হয়ে যায়, কখনো কখনো মাছের গায়ে শ্যাওলা লেগে যায়। তারপরে যখন লাল হয়ে যায় তখন দেখবেন পাড় দিয়ে মাছগুলো চলে আসছে, যে বয়সের মাছ বৃত্তি বৃত্তিতে ধরার টাইম হয়নি। বিশেষ করে আটল পেতে আমাদের ইন্ডিয়াতে বলে আটল বলে, বৃত্তি বলে,
এরকম ধরনের বিভিন্ন নাম আছে। তো আপনারা যেভাবে মাছগুলো ধরেন, দেখবেন মাছের সাইজ দেখে মনে হচ্ছে যে এই মাছটা ধরার টাইম এখনো হয়নি, এটা হয়তো আরো 15 দিন বাদে ধরা যায়। কিন্তু যখন কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো ফাঙ্গাস আক্রান্ত হবে, কোনো জীবাণু আক্রান্ত হয়ে যাবে ওই পানিতে, তখন কিন্তু ওই মাছগুলো আর থাকতে পারবে না। মাছগুলো কিন্তু ঘুরতে থাকবে, চারধারে ঘুরতে থাকবে, কিংবা পাড়ের গায়ে আসবে, কিংবা পাড় থেকে এসে মাথাগুলো উপরের দিক দিয়ে, জলের অক্সিজেন নয়, অক্সিজেন মাত্রাটা এতটা কমে যায় তখন এই ভাইরাসে আক্রান্ত হলে, তখন দেখবেন যে মাছগুলো পাড়ে এসে মাথাগুলো উপরের দিকে তুলে দিচ্ছে। তাই আমরা প্রথমে চেষ্টা করি যে বিগত বছরগুলিতে কি হয়েছে সেই পানিতে তো সমস্যা থাকে না, সমস্যা থাকে মাটিতে। তো মাটির যে জীবাণুগুলো আছে, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ঘটিত যে জীবাণুগুলো, সেইগুলো কিন্তু আমরা নির্মূল করতে পারি। আর নির্মূল করার জন্য আমাদের যেটা দরকার, সেটা কিন্তু এই সিটি পাওয়ারটা একান্ত ভাবে দরকার। তো একসঙ্গে কি হচ্ছে আপনাদের, একসঙ্গে মাটির উর্বর ক্ষমতা, বিশেষ করে মাটির যে মাইক্রোনিউট্রিয়েন্ট গুলো নষ্ট হয়েছে সেটা ভরপুর দেওয়ার চেষ্টা করছে। 2 নম্বর, অবাঞ্ছিত যে মাছগুলো আছে, সেই অবাঞ্ছিত মাছ কিংবা অবাঞ্ছিত যে জীবগুলো রয়েছে, যেগুলো মাছ চাষে সহায়ক নয়, বাধার সৃষ্টি করে, সেগুলোকে ধ্বংস করার চেষ্টা করছি। সঙ্গে কি হচ্ছে, যে ওই মাটিতে বিগত দিনে চাষ করে যে ব্যাকটেরিয়া, যে ফাঙ্গাস, যে ভাইরাস ঘটিত জীবাণুগুলো আছে, সেগুলোও কিন্তু আমরা ধ্বংস করার চেষ্টা করছি। এবং যে উদ্ভিদ, বিশেষ করে যে শ্যাওলা বলেন, আমাদের এপারে ঝাঁঝি বলে, এই যে উদ্ভিদটা এই বাগদা চিংড়ি চাষের জন্য কিন্তু একান্তভাবে গুরুত্বপূর্ণ একটা উপাদান, যেটাকে সঠিকভাবে যে চাষি সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারে, দেখবেন যে অধিকাংশ চাষি যাদের কিন্তু এই শ্যাওলাটা সুন্দর বানাতে পারে, সে কিন্তু প্রচুর পরিমাণে বাগদা উৎপাদন করতে পারে। আর যে ঘেরে প্রথম থেকে দেখবেন যে এই শ্যাওলাটা নেই, তারা কিন্তু মাছ করতেই পারবে না, হাজারো চেষ্টা করে কিন্তু করতে পারবে না ন্যাচারাল ঘেরে। কারণ তার জন্য কি হয়, এই যে শ্যাওলাটা থাকলে জলটা এতটা পরিষ্কার, এতটা স্বচ্ছ, এতটা সুন্দর রাখতে পারে, যেটা কোনো মেডিসিন দিয়ে কিন্তু সম্ভব নয়। অতএব পাবদা চিংড়ির জায়গায় স্বচ্ছ জল, সুন্দর জল, হালকা জল, অক্সিজেন লেভেল হাই থাকে, পিএইচটা ব্যালেন্স থাকে, এরকম জল বা পানি খুবই দরকার আছে। তো সেখানে কিন্তু মাটিটার গুরুত্ব থাকছে। এবং এই মাটিটা তৈরি করতে আচ্ছা, শোনা যাচ্ছে না? হ্যালো, হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এইগুলো কে অপারেট করছে, কে তাকে জানে, এখানে তো আমি হাতে লিখতে নেই। ব্যাপার হচ্ছে যে এই জীবাণুগুলো নষ্ট করা, বিশেষ করে মাটির দূষণগুলো কাটানোটা খুব দরকার। আর মাটির এই দূষিত জীবাণুগুলো কিন্তু আমরা নষ্ট করার জন্য কিংবা ধ্বংস করার জন্য কিন্তু এই মেডিসিনটাকে ইউজ করছি। এবারে কি করলাম, প্রথম আপনি শুকনো করে নিলেন, 15 দিন, 20 দিন, 30 দিন ধরে সুন্দরভাবে শুকনো করে নিলেন। এবং শুকনো মাটিতে আপনি যদি পারেন তো একটু টিলার, পাওয়ার টিলার কিংবা ট্রাক্টর দিয়ে চাষ করে নিন। 3 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি, 5 ইঞ্চি, 4 ইঞ্চি, যাই হোক, আপনি মাটিটাকে একটু হাল দিয়ে কষণ করে নেন। বিশেষ করে পাওয়ার টিলার দিয়ে করতে পারেন, ট্রাক্টর দিয়ে করতে পারেন। বরং পাওয়ার টিলার থেকে ট্রাক্টর করলে বেশি হয়, কারণ ট্রাক্টরের যে বড় ফালটা থাকে তাতে বেশি করে নিচের মাটিটা উপর নিচ করে দিতে পারে। এই দেওয়ার পরে এই ওষুধটা দিন। তাহলে কি হবে, মাটির যে জীবাণুগুলো রয়েছে, মাটির যে ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে, ওইগুলো কিন্তু ধ্বংস করতে পারবেন। আপনারা আমাদের এই প্রোডাক্টটার গন্ধ শুনলেও বুঝতে পারবেন যে এর মধ্যে এমন কিছু জিনিস আছে যে তীব্র গন্ধ, যেগুলো ওইগুলো ধ্বংস করতে কাজে লাগে। এবং ওর মধ্যে যে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস ঘটিত জীবাণুগুলো রয়েছে, সেগুলোও কিন্তু ধ্বংস করতে কাজে লাগে। তার দামও এমন বেশি পড়ে না, অল্প দামের মধ্যে হবে। অথচ যে বেশি খরচ করলেই যে বেশি প্রোডাকশন হবে, এর কোনো মানে নেই। এই জন্য চাষি বন্ধুদের কাছে আমরা একবারে গ্যারান্টি দিয়ে বলি যে আপনি মাটি তৈরি করা শিখুন। আগে মাটি তৈরি করলে তারপরে আপনার কিন্তু এই টেনশন নিতে হবে না কোনো দিনের জন্য, একবারে গ্যারান্টি দিয়ে মাটিটা তৈরি করুন। এবার মাটি তৈরি
যেই পাট চলে যাবে, বিশেষ করে মাটিটা যত বেশি পরিমাণে সুন্দরভাবে তৈরি করতে পারবেন, গ্রোথ করতে পারবেন, ততক্ষণে দেখবেন এই শ্যাওলাটাও সুন্দর জন্ম